আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইসেন্স কী এবং একজন পেশাদার ইলেকট্রিশিয়ানের বা পেশাদার ইঞ্জিনিয়ারের জন্য ইলেকট্রিক্যাল লাইসেন্সটা কতটা গুরুত্বপূর্ণ তা অর্জন করা, এই বিষয়ে আমরা আলোচনা করব। এখন আসি ইলেকট্রিক্যাল লাইসেন্স কী। এখন ইলেকট্রিক্যাল লাইসেন্সের আগে লাইসেন্স বিষয়টা কী এটা আমরা আগে বুঝি। আমরা ড্রাইভিং লাইসেন্স এ বিষয়টা সম্পর্কে সবাই পরিচিত, কারণ যাদের বাইক আছে, প্রাইভেট কার আছে, বা যারা বাস, ট্রাক বা ট্যাক্সি চালায়, এই ধরনের লোকজন ড্রাইভিং লাইসেন্সের সাথে পরিচিত এবং এই লাইসেন্সের গুরুত্ব কিন্তু তারা বোঝে। লাইসেন্স বিষয়টা হচ্ছে এমন যে সরকার আপনাকে লাইসেন্সের মাধ্যমে একটা অনুমোদন দেবে, আপনাকে স্বীকৃতি দেবে যে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স হয় যে আপনি এই গাড়ি চালানোর জন্য যোগ্য। ঠিক সেরকমভাবে যদি আপনি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ধরেন, এখন বৈদ্যুতিক লাইসেন্সের ক্ষেত্রে একজন ব্যক্তিকে সরকার স্বীকৃতি দেবে যে সে এই বৈদ্যুতিক কাজ করার জন্য যোগ্য এবং সে অনুমোদিত ব্যক্তি, সে একমাত্র যোগ্য। যেমন ড্রাইভারের ক্ষেত্রে আমরা যে ড্রাইভিং লাইসেন্স যাদের দেয় তাদেরকে আমরা যোগ্য মনে করি গাড়ি চালানোর জন্য। ঠিক বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বিআরটিএ এই লাইসেন্সটা প্রদান করে এবং ইলেকট্রিক লাইসেন্সের ক্ষেত্রে ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ড এই ইলেকট্রিক্যাল লাইসেন্সটা প্রদান করে। এখন এই ইলেকট্রিক্যাল লাইসেন্স হচ্ছে তিনটা ক্যাটাগরিতে দেওয়া হয়। একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান লাইসেন্স, দ্বিতীয়টা হচ্ছে সুপারভাইজার লাইসেন্স, তৃতীয়টা হচ্ছে ঠিকাদার লাইসেন্স। ইলেকট্রিক্যাল লাইসেন্সটা হচ্ছে যারা ইলেকট্রিক্যাল কাজ আসলে নিজে হাতে করে এই ধরনের ব্যক্তিদের এই লাইসেন্সটা দেওয়া হয়। এবং যেটা সুপারভাইজার লাইসেন্স সেটা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে 3 থেকে 4 বছর কাজের অভিজ্ঞতা হয়, তারপরে এই লাইসেন্সের জন্য সে আবেদন করতে পারে। আর বিএসসি শেষ করার পরে 1-2 বছরের কাজের অভিজ্ঞতা অর্জন করে, তারপরে এই লাইসেন্সের জন্য সুপারভাইজার লাইসেন্সের জন্য আবেদন করতে পারে। ঠিক এরকমই এই কাজগুলোর জন্য ঠিকাদার প্রতিষ্ঠান যারা কাজ করে তাদেরও লাইসেন্সের প্রয়োজন হয়। ঠিক যেমন ড্রাইভিংয়ের ক্ষেত্রে লাইট আছে, মিডিয়াম আছে, হেভি আছে বা ভারী ড্রাইভিং আছে, তারপরে 3 হুইল আছে, বাইক ড্রাইভিং আছে। এরকম যে ড্রাইভিংয়ের ক্ষেত্রে যেমন ক্যাটাগরি আছে, ঠিক সেরকমই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এই ক্যাটাগরি আছে, বিভিন্ন ধাপ আছে। এখন যে ইলেকট্রিশিয়ানের ভিতরেও আবার 3টা ধাপ আছে। একটা হচ্ছে যেমন 220 ভোল্টের জন্য সি, 220 থেকে 440 পর্যন্ত হচ্ছে বি, এবং 440 থেকে ওভারহেড লাইন 11 কেবি এই লাইনগুলোর জন্য হচ্ছে এ। অর্থাৎ ABC 3টা ক্যাটাগরিতে লাইসেন্সগুলোতে ভাগ করা হয়, ঠিক সুপারভাইজারের ক্ষেত্রে এবং ঠিকাদারের ক্ষেত্রে। এখন একটা বিষয় আসি যে আপনি একটা রেঞ্জ রোভার গাড়ি কিনছেন বা হেরিয়ার বলেন, টয়োটা, যে কোনো একটা গাড়ি কিনছেন, নতুন গাড়ি। কারণ আপনি জানেন যে একটা লোক সে গাড়ি চালাতে এক্সপার্ট, ঠিক আছে, কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স নেই। আসলে তাকে কি আপনি গাড়িটা চালাতে দেবেন? আমার তো মনে হয় যে আপনি দেবেন না। কেন দেবেন না? তার আসলে সরকারিভাবে কোনো অনুমোদন নেই, যতই সে এক্সপার্ট হোক। তাহলে কেন আপনার এই শখের বাসা যেটা আপনি এত টাকা খরচ করে করতেছেন, সেইখানে একজন যার লাইসেন্স নেই এমন ইলেকট্রিশিয়ান দিয়ে বা যার লাইসেন্স নেই এমন ইঞ্জিনিয়ার দিয়ে কেন কাজটা করাচ্ছেন? এরপর থেকে আসলে যারা ইলেকট্রিশিয়ান লাইসেন্স প্রাপ্ত অবশ্যই তাদের দিয়ে
কাজগুলো করানোর চেষ্টা করবেন, তাহলে কি হবে আসলে এটার উপকারিতা কী এ বিষয়টা সম্পর্কে জানি। প্রথমত যে আইনত দিক একটু বলি, যে আইনের দিক দিয়ে আপনি একটা বৈধতা পাচ্ছেন। যেমন একজন ড্রাইভারের যদি ড্রাইভিং লাইসেন্সটা থাকে, সে একটা অনুমোদন পায় যে তাকে ধরবে না, বা সরকারিভাবে তাকে অনুমোদন দিয়ে রাখছে, তার কোনো সমস্যা নেই। এবং ইলেকট্রিক্যাল ক্ষেত্রে তাই, সে যদি লাইসেন্সধারী কোনো ইলেকট্রিশিয়ান হয়, তাহলে তার বৈধতা আছে সরকারিভাবে, এবং তাকে সেভাবে জাস্টিফাই করা হয়েছে বোর্ডের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, যে সে এই কাজগুলোতে ভুল করার চান্স নেই, ভুল করার চান্স থাকলে খুব কম। আমরা মাঝে মাঝেই অগ্নিকাণ্ডের খবর শুনি, এবং তার কারণটা যখন অনুসন্ধান করা হয়, তখন আমরা দেখি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এখন কি কারণে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বা শর্ট সার্কিট হয়, অদক্ষ ইলেকট্রিশিয়ান যখন কাজটা করে, ভুলভাল যখন কাজগুলো করে, সেক্ষেত্রে কিন্তু অগ্নিকাণ্ডের চান্স অনেকাংশে বেশি থাকে। এক্ষেত্রে একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিকে যদি দিয়ে কাজটা করাতেন, তাহলে এই অগ্নিকাণ্ডের চান্সটা অনেকটা কম আসতো। আমরা কি করি, আপনার সুন্দর বাসার জন্য, টাইলসের জন্য, ইটবালির জন্য, ডেকোরেশনের জন্য, ইন্টেরিয়ারের জন্য অনেক বড় বাজেট থাকে, কিন্তু যখন ইলেকট্রিক্যাল পার্টের বিষয়টা আসে, কেবলের বিষয়টা আসে, তখন আমাদের যেন ফান্ডটা ছোট হয়ে যায়। একটা কথা বলে না যে লাখ টাকার বাগান খাই 1 টাকার ছাগলে, ঠিক সেরকম কাহিনিটা ঘটে। যখন আপনি নিম্নমানের ইলেকট্রিক্যাল ওয়্যার বলেন, ইলেকট্রিক্যাল কেবল বলেন, বা ইলেকট্রিক্যাল সরঞ্জামগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই অগ্নিকাণ্ডের চান্সগুলো বেশি থাকে। একটা কথা বলি, যে আজ থেকে 20 বছর আগে আপনার বাবা যদি আপনার বাসাটা বানিয়ে থাকে, তখন তার মাথায় ছিল যে এই বাসায় কী চলতে পারে, একটা ফ্যান, 2-3টা লাইট, এরকম হিসাব ধরে তখন কিন্তু ক্যালকুলেশন করে আপনার কেবল টানা হয়েছে বা ইলেকট্রিক্যাল সেই সরঞ্জাম ডিভাইসগুলো বসানো হয়েছে। 20 বছর পরে এখন আপনি কি করতেছেন, সেই রুমে এসি লাগাচ্ছেন, সেখানে ফ্রিজ ব্যবহার করতেছেন, সেইখানে ওয়াশিং মেশিন ব্যবহার করছেন, ওভেন ব্যবহার করছেন, হিটার ব্যবহার করছেন, বিভিন্ন মিক্সার মেশিন ব্যবহার করছেন, আরও নতুন নতুন অত্যাধুনিক ডিভাইসগুলো ব্যবহার করতেছেন। কিন্তু 20 বছর আগে কখনো চিন্তা করা হয়নি যে এই পরিমাণ লোড আপনি এখানে চালাবেন। এইসব বিষয়ে কিন্তু 20 বছর আগে ধারণা ছিল না যে আপনি কি পরিমাণ লোডগুলো চালাবেন, বা ভবিষ্যতে কী লোডটা বাড়তে পারে। আপনার ইচ্ছা হচ্ছে একটা ডিভাইস লাগানোর, আপনি লাগিয়ে দিচ্ছেন, সেই 1.5 বা 2.5 যে কেবল টানা ছিল তার উপর দিয়ে বাড়তেছে। এখন লোড যখন বেড়ে যায়, সেক্ষেত্রে তার ক্যাপাসিটি আস্তে আস্তে কমে যায়। অনেক